নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নতুন জোট গঠনের সম্ভাবনা বাড়ছে। দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর মধ্যে জোট গঠনের যে গুঞ্জন চলছিল আজকের সমাবেশে সেটিও অনেকটা স্পষ্ট হয়েছে। তবে জোট ও ভোটের সমীকরণের আগে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমত্যে পৌঁছতে পারল এবং সেটি নির্বাচন ও জোটের আলাপের চেয়েও এখন বেশি জরুরি কিনা। এসব পর্যবেক্ষণ নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি জোট মন্ত্র। অতিথি হয়ে এসেছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, রাজনৈতিক বিশ্লেষক, আছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন ডিসি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ডাক্তার সায়ন্থ আপনার কাছে শুরুতেই জানতে চাই, যেটি বলছিলাম যে ভোট এবং জোট এর আগেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে কতটা আসতে পারলো, এটি কতটা জরুরি মনে করছেন এখন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় দুজন অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশের নির্বাচন, এই জোট সবসময় ভোটের সমীকরণ মাথায় রেখে জোটের সমীকরণ নির্ধারিত হয়। সেই বিবেচনায় বাংলাদেশে প্রধানত দ্বিমেরু এরকম একটা বিষয় ছিল। একটা দিকে নেতৃত্ব দিত বিএনপি এবং তার সমমনা দলরা তাদের সঙ্গে জোট করতো, আর একটা দিকে নেতৃত্ব দিত আওয়ামী লীগ এবং তাদের সমমনা দল তাদের সঙ্গে থাকতো। এর বাইরে, জোটের বাইরে কিছু দল থাকতো, কিন্তু ভোটের হিসাবে গিয়ে জোটের বাইরে খুব বেশি ভালো আসন প্রাপ্তির ঘটনা কখনো ঘটেনি। এবং সেখানে দেখা যেত আপনার ধরেন জামায়াত ইসলাম, আওয়ামী লীগ বিএনপির পরেই প্রধান দুটি দলের মধ্যে একটা জাতীয় পার্টি এবং এটা জামায়াত ইসলাম ছিল। জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে লিখিত বা অলিখিতভাবে, লিখিত অলিখিত দুইটা শব্দ এজন্য বললাম যে 1991 সালে ছিল একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, আর 2001 সালে ছিল একটা জোটবদ্ধ ইলেকশন এবং সরকার গঠন। এই দুইবার 17টা বা একবার 18টা একবার আসন পেয়েছে। এর বাইরে এককভাবে নির্বাচন যখন করেছে আবার মাঝখানে দুইটি ইলেকশনে জামায়াত ইসলামী, সেই দুইটা ইলেকশনে তারা একবার 3টে একবার 4টা আসন পেয়েছে। কিন্তু ভোট প্রাপ্তি তাদের যখন জোটবদ্ধ করে বা সমঝোতার ভিত্তিতে করে তখন তো বিএনপির ভোটও তাদের বাক্সে যায়, আবার অন্যান্য আসনে তাদের ভোটও বিএনপির বাক্সে যায়। ফলে পার্সেন্টেজটা একক ইলেকশন ছাড়া হিসাব করা যায় না, এবং একক ইলেকশন করলে তারা 4%, 5% এরকম ভোট পেয়েছে বিভিন্ন সময়। বিএনপি এবং জামায়াতের ইকুয়েশন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের ইকুয়েশনে এই বিষয়টা আনা হতো যে মূল প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান কত হয়, জয় পরাজয়। সেই ব্যবধানটা তাহলে জাতীয় পার্টি বা জামাত যুক্ত হলে ধরেন 5,000 বা 7,000 ব্যবধানে জয় পরাজয় হয়, জামাতের ভোট ওইখানে 8,000 আছে। অথবা 2-2,500 ব্যবধানে জয় পরাজয় হয় না, জাতীয় পার্টির ওইখানে 4,000 ভোট আছে। তাহলে জাতীয় পার্টি বা জামাত তো ওই আসনে যার সঙ্গে যাবে এই ভোটটা অনেকটা যোগ হয়, তারা জিতবে। এই ইকুয়েশনে এতদিন জোট হয়ে আসছে, অন্যান্য ছোট দলগুলো তাই। এইবারের প্রেক্ষাপটটা আরো জটিল। আরো জটিল এই জন্য যে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে একটা শক্তি 16 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়ে তারা সর্বশেষ গুম খুন এটা করে সর্বশেষ গণহত্যা চালিয়ে দেশ থেকে পলাতক, ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। সেই প্রেক্ষাপটে এটা ধরে নেওয়া যায় যে আপকামিং ইলেকশনে তারা ইলেকশন করতে পারছে না। তখন বড় রাজনৈতিক হিসেবে বিএনপি হয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য। অন্যান্য দলগুলি সেই ক্ষেত্রে যদি জোট না করে তাহলে এককভাবে বিএনপি এমন পর্যায়ের আসন পেয়ে যেতে পারে যেটা একটা গণতান্ত্রিক দেশে যেরকম একটা ভালো একটা বিরোধী দলও দরকার হয় সংসদে, সেটি ব্যাহত হতে পারে। এবং ব্রুট মেজরিটি নিয়ে সেই সংসদ চালানো, দেশ কন্ট্রোল করা সহজ নয়। ফলে বিএনপির তরফ থেকে চাওয়া, সম্ভবত এটা চাওয়া হওয়া উচিত যে যাতে একটা মোটামুটি একটা ভালো বিরোধী দলও থাকে যারা সংসদে সরকারকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করতে পারে। সেই বিবেচনায় এই জোটগুলি হওয়া মন্দ নয়, ভালো। এখন জোট করতে গিয়ে যদি কেউ আবার শুধুই ভোটের হিসাব রেখে আদর্শহীন জোট করে, সেটি আবার রাজনীতির জন্য ভালো না। নানান রকম মেরুকরণ, ধরেন জামায়াত ইসলাম হিন্দু শাখা খুলছে। আজকে ইসলামী ঐক্যজোটটা শাসনতন্ত্র আন্দোলন হাত পাখা ওদের আজকে যে মিটিং হলো সেখানে হিন্দু প্রতিনিধিরা ওইখানে দাওয়াতপ্রাপ্ত হয়েছেন এবং তারা গেছেন।
এইটা একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে এটাও সত্য, কিন্তু যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চাই বলে যারা রাজনীতি করছে ধর্মকে বেস করে, তারা আবার অন্য ধর্মের শাখা খুলছে। এইটার আবার উদ্দেশ্য কি সেটা নিয়ে জনমনে আবার প্রশ্ন আছে। আবার বিএনপি আবার যাদেরকে জোটে টানছে বা আগে সমমনা ছিল তাদেরকে কত আসন ছাড় দিবে, তারা আসলে কতটা শক্তি, মিত্র শক্তি হিসেবে তাদের শক্তি বা কতটুকু, শক্তি ধরেন দল হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে খুব বড় শক্তি না, তারা এটা সবাই জানে, তারাও জানে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভোটের নির্বাচনে গুরুত্বপূর্ণ না, কিন্তু ফিগার হিসেবে জাতীয় রাজনীতিতে জাতীয় ভাবে পরিচিত। এখন তাদের বিএনপি জোট থেকে নমিনেশন ছাড়লো, দিল, লোকালি আবার তাদেরকে বিএনপির 16 বছর ধরে নিপীড়নের শিকার যে বিএনপির নেতা তিনি ছাড়বেন কিনা, এইরকম জোটে নমিনেশন পরবর্তী নির্বাচন সহ এইবার বাংলাদেশের এই নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি এবং সমীকরণ অনেক জটিল। আমি আপনার কাছে আসবো। ডাক্তার মির্জা গালিব, আপনার কাছে জানতে চাই, ডক্টর সায়ান্ত যেটি বলছিলেন যে আসলে দেখা যাচ্ছে যে বিএনপি অপ্রতিরোধ্য, বা আমরা যদি বলি যে মানে শক্তি তার কাছে আর কি বলা যায়, কিন্তু এর কারণেই কি আসলে এই ভারসাম্যহীনতা যে এক জায়গায় আসতে না পারা? কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে, যেমন আজকে সমাবেশে আমরা দেখলাম যে মনে হচ্ছে যে এটি শুধু ইসলামী জোটের আলোচনা না, মানে বিএনপি ঠেকাও এরকম একটা জোট, হয়তো সবাই মিলে একসুরে কথা বলছে। আপনি আসলে কিভাবে দেখেন, বা এই ঐক্যমত্য কতটা জরুরি? আচ্ছা, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আজকে আলোচনার জন্য। আমি শান্তভাবে আলোচনায় খুব অসাধারণ একটি পয়েন্ট উনি বলছেন যে সামনের যে ল্যান্ডস্কেপ হতে যাচ্ছে, সেখানে সংসদে যদি একটা দল ধরেন 250-60 আসন পেয়ে গেল, এটা আমাদের ডেমোক্রেসির জন্য ভালো না। তো সেই জায়গা থেকে যদি আমরা শক্তিশালী বিরোধী দল অথবা যারা নির্বাচনে কন্টেস্ট করবে, আসবে, এই অবস্থানগুলো যদি তৈরি হয়, তাহলে এটা দেশের জন্য ভালো। এবং প্রোভাইডেড দ্যাট আমরা প্রায় গত 3টা নির্বাচনের আগে কোনো সত্যিকারের রাজনীতি দেখি নাই, তাই না? যে নির্বাচনের আগে যে রাজনীতি হয়, রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তো এই যে নির্বাচনী আমেজ তৈরি হইতেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস। কিন্তু এর প্রিকন্ডিশনে যাওয়ার আগে আমি একটু প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। যে 91 সালে তো আমাদের গণতন্ত্র শুরু হলো। পরবর্তী ধাপ যদি আমরা বলি যে এরশাদের সামরিক শাসনের পরে 91 ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, এবং সেখানে আমাদের বড় 4টা রাজনৈতিক দল সেখানে ছিল। বিএনপি তখন সরকার গঠন করছে, আওয়ামী লীগ সেকেন্ড ছিল, জামাত এবং জাতীয় পার্টি ছিল, তারা প্রায় 10%-এর উপরে এই নির্বাচনে ভোট পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে কন্টিনিউ করলাম, সেখানে আমাদের 2টা বড় ফান্ডামেন্টাল প্রবলেম হলো। দেখেন, একটা প্রবলেম হলো যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার লিডারশিপে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে গণতন্ত্রের থেকে বের হয়ে গেলাম, একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে গেলাম। পরপর কনজিকিউটিভলি 3টা ইলেকশন রিগড হলো এবং একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় আমরা আসলাম। তাহলে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাটা ব্যাহত হলো। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রবলেম আমরা পড়েছি আর কি, 91 থেকে যাত্রাটা যদি শুরু করি। সেকেন্ড যে প্রবলেম, সেটা হলো এই গণতান্ত্রিক পিরিয়ডে বড় 2টা যে রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে এক ধরনের হেট্রেড রিলেশনশিপ। আপনি এটা একেবারে শহর থেকে শুরু করে আপনি গ্রামে যাবেন, একটা চায়ের দোকানে বসে কথা বলবেন, 2 ভাই অথবা কাজিন অথবা প্রতিবেশী, তারা রাজনীতি করে একজন আরেকজনের সাথে মারামারি করতেছে। আপনি ভিন্ন রাজনৈতিক দল করতেছেন, আপনার সাথে আমার কথা নাই, আপনার সাথে আমার সামাজিক প্রোগ্রামে একসাথে বসা নাই। এই টক্সিসিটিটা কিন্তু আমাদের রাজনীতিতে হয়েছে। আজকে শেখ হাসিনার পতনের পরে যখন আমরা সিস্টেমটাকে অ্যামেন্ড করতে চাইতেছি, তাহলে আমাদের এই 2টা জিনিস একসাথে অ্যামেন্ড করতে হবে। একটা হলো যে আমাদের একটা স্ট্যান্ডার্ড নির্বাচনী ব্যবস্থায় যাইতে হবে, যাতে করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, যাতে করে কেউ আমাদের পলিটিক্যাল সিস্টেমকে এইভাবে রিক্ট না করতে পারে, আমরা যেন একটা ভালো ডেমোক্রেসিতে ব্যাক করি। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, তাদের এই কম্পিটিশন হেলদি হইতে হবে, এই কম্পিটিশন ডিসেন্ট হইতে হবে, এই কম্পিটিশন যেন শত্রুতায় না যায়, একজন আরেকজনকে মাইরা ফেলবে এরকম যেন না যায়, একজনের সাথে আরেকজন মানে দেখা করবে না। আপনি দেখছেন রাজনীতিতে হেডিং হইতো যে অমুক রাজনৈতিক দলের সাথে অমুকের দেখা হলে এটা নেগেটিভ, যে না জামাতের সাথে কেউ বসছে, কেউ কথা বলছে, বিএনপির সাথে কেউ বসছে, কেউ কথা বলছে, এটা নেগেটিভ। এটা তো হওয়া উচিত না, সকল রাজনৈতিক দল একসাথে বসবে। তাহলে আমাদের এইটাকে আপনার এই প্রি কন্ডিশনটাকে এনশিওর করতে হবে। তো যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়ার আগে, নির্বাচন তো আমরা যাবোই, অফকোর্স যাবো, তো যাওয়ার আগে আমি মনে করি এই 2টা জায়গায় আমাদেরকে চোখ দেওয়া উচিত। তাহলে প্রথম যেটা আমরা চাই, সেখানে ঐক্যমত্য কমিশনের দিকে তাকাইতে হবে, যে সেখানে সরকারের সাথে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেগুলো কতখানি অগ্রগতি হচ্ছে। এটা খুব স্যাড যে সরকার একটা আলোচনা শুরু করছে, কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা নাই। আপনি যখন বিএনপি এবং জামাত একসাথে বসে নাই, আপনি অথবা ধরেন যে বিএনপি এবং এনসিপি একসাথে বসে নাই, তারা আলোচনা করতেছে না তাদের পলিটিক্যাল ফিলসফি নিয়ে। কিন্তু আসলে হওয়া উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করবে এবং তারা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। তো এটা একটা মাল্টিল্যাটারাল ডিসকাশন আমাদের এখানে থাকা উচিত। একজন আরেকজনের সাথে ধরেন যে আপনি খুব মাঠ পর্যায়ে
বিএনপি জামাত তো এনসিপির সাথে কনফ্লিক্ট হইতেছে, কিন্তু লিডারশিপ পর্যায়ে তারা একসাথে বসলো, দেন দিস উইল কুল ডাউন দ্য সিচুয়েশন। তাহলে আমরা কালেকটিভলি অ্যাজ এ নেশন দুইটা জিনিস আর এফোর্ড করতে পারবো না। একটা হলো আমাদের ডেমোক্রেসি যদি উইক হয়, যে আমরা আবার এমন একটা জায়গায় গেলাম কেউ এসে নির্বাচন চুরি করলো, এটা আমরা এফোর্ড করতে পারবো না। সেকেন্ড, যেটা আমরা এফোর্ড করতে পারবো না সেটা হলো সামাজিকভাবে আমরা যদি বিভাজনের রাজনীতিতে যাই। এবং আজকে দেখেন একটা ওয়ান্ডারফুল টাইম হলো যে রাজনৈতিক দলগুলো এখন হচ্ছে আমাদের প্রধান স্টেক হোল্ডার, তারা সবাই তো একসাথে রাজনীতি করছে, তাই না? বিএনপি এবং জামাত একসাথে জোটে ছিল। এনসিপি যখন আন্দোলন করছে সেই আন্দোলনের পিছনে সবাই গিয়ে দাঁড়িয়েছে, ছাত্র শিবির গেছে, ছাত্র দল গেছে, বিএনপি গেছে, জামাত ইসলাম গেছে, তাদের সবার কন্ট্রিবিউশন ছিল। তাহলে আমরা সবাই কাছাকাছি এবং সবাই মিলে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গেলাম। তাহলে হোয়াই নট আমরা আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকে আরেকটু সলিড করি, একজন আরেকজনের সাথে আরও বেশি কথা বলি, তার যাতে করে জাতির সামনে এই ইনফরমেশনটা যায় যে দেখো আমরা একটা ডিফারেন্ট ডেমোক্রেসি শুরু করতে চাই, এই ডেমোক্রেসি 91-এর চাইতে বেটার হবে। ধন্যবাদ। মাহবুব কামাল, আপনার কাছে জানবো যে ডক্টর মির্জা গালিব যেটি বলছিলেন যে বসার প্রয়োজনীয়তা, যেহেতু কনফ্লিক্টটা মূলত বিএনপির সাথে সবার ক্রমাগতভাবে স্পষ্ট হচ্ছে, এই বসাটা জরুরি কিনা বা দলের সঙ্গে দলের বসার কোনো পজিটিভ কিছু আপনি দেখেন কিনা? একটু পরে আসি। জি, যে পয়েন্টগুলো আসছে একটু একটু করে বলি আর কি। জি জি। একটা আসছে ব্রুট মেজরিটির কথা। এইটা ঠিক, ব্রুট মেজরিটি পেলে কোনো দল তারা কর্তৃত্ব পরায়ণতার একটা প্রবণতা তৈরি হয়। জি। আর তা না হলে আপনার ডেমোক্রেটিক মানে যে ভ্যালুসটা এটা বেশি থাকে। যেমন ধরেন 91-এ আপনার বিএনপি যে গভর্নমেন্ট ফর্ম করলো মার্জিনাল, এটা জামাতের সাপোর্ট নিতে হয়েছে ইত্যাদি, খুব ভালো চলছে। 96-এ আরও মার্জিনাল, আসম রব মঞ্জু টঞ্জু মিলে একটা মেজরিটি হয়েছে, ভালো চলছে। দেখেন 2001 এবং 2009 দুইটাতেই কিন্তু ব্রুট মেজরিটি ছিল এবং দুই শাসনই কিন্তু কম্পারেটিভলি অনেক খারাপ। কারণ খারাপটা হচ্ছে এই জন্য 2009টা তো আরও বেশি খারাপ, মানে 2001-এর থেকে আরও বেশি খারাপ। কারণটা হলো ব্রুট মেজরিটি পেলে হয় কি, আপনার ওই নেতার ওই দলের মধ্যে একটা ইয়ে আছে, পুরো দেশ তো আমার, পুরো দেশ আমাকে ম্যান্ডেট দিয়ে দিছে, সুতরাং আমি যা খুশি তাই করতে পারি। এবং 2001 থেকে 2006 পর্যন্ত যা খুশি তাই হয়েছে অনেক ক্ষেত্রেই। আবার 2009-এর পরে কী হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমি পার্সোনালি 10 বছর যাবৎ পিআর সিস্টেমের অ্যাডভোকেসি করে আসতেছি নানাভাবে। এটাতে হয় কি, একটা রেইনবো পার্লামেন্ট হয়। জামাতের এটাকে আমি সমর্থন করি এবং এই যে আজকে যেটা এটাকে আমি সমর্থন করি, যদিও বিএনপি এটা সমর্থন করবে না। এটা কেন করবে না সেটা আমি পরে আসতেছি। তাহলে একটা রেইনবো পার্লামেন্ট হয়। যেমন লেফটিস্টরা একটা সিটও পাবে না যদি ধানের শীষার নৌকা না নেয়, মার্কা একটা সিটও পাবে না। কিন্তু যদি পিআর সিস্টেম হয়, সারা দেশে যদি তারা 1% ভোট পায়, তাহলে পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা হবে 3। ঠিক আছে? যদি জামাত যদি 10% ভোট পায়, সদস্য সংখ্যা হবে 30। কিন্তু আপনার ওয়েস্টমিনিস্টারে কিন্তু 30 পাওয়া খুব কঠিন। জি। আর তাহলে অন্যান্য দলগুলো আছে যারা যে পরিমাণে ভোট পাবে সেই পরিমাণ, তাহলে একটা রেইনবো পার্লামেন্ট হয়, একটা অ্যাকোমোডেটিভ একটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেশটা চলে। এইটা আমি ছিল, কিন্তু এইবার সেটা হবে না মানে বিএনপি এটা রাজি হবে না। কারণ মানে তারা চাইবে না যে একটা হাং পার্লামেন্ট হোক, মানে পিআর সিস্টেম হয় একটা হাং পার্লামেন্টের সম্ভাবনা থাকে, তখন নো কনফিডেন্স আসলে আবার সরকার গঠন করো ইত্যাদি, যেটা ওয়েস্টমিনিস্টারে হয় না। এটা 151 এনশিওর হয়ে গেলে ইট উইল কন্টিনিউ ফর 5 years। সো এইটা একটা আমি মনে করি যে পিআর সিস্টেম এইবারে না হোক, অন্তত আগামীবার থেকে পিআর সিস্টেম মানে দিকে আমাদের যেতে হবে যদি আমরা একটা রেইনবো সোসাইটি চাই। এখন দেখেন যে মূল প্রসঙ্গগুলো যেটা আছে, আপনার 2009-এর আগে বাংলাদেশে 4টা মেজর পলিটিক্যাল পার্টি ছিল। হ্যাঁ, মানে 2024-এর আগে এটা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। ঠিক আছে? এটা 2004-এর 5ই আগস্টের আগের কথা বলতেছি। এখন 5ই আগস্টের মধ্য দিয়ে আপনার জাতীয় পার্টি ইজ ডিকেইং, ইট ইজ অলমোস্ট মানে কি বলে যে একেবারে অবলিভিয়নে চলে গেছে প্রায়। এখন বাকি আছে, আচ্ছা আওয়ামী লীগ তো ধরেন পলাতক এবং তারা ফিল্ডে নাই, তাহলে বাকি আছে কি বিএনপি এবং জামাত থাকে, ওই মানে আগের পার্সপেক্টিভ যদি ধরি। এইখানে নতুন একটা পলিটিক্যাল ফোর্স অ্যাড হলো, হ্যাঁ, সেটা হচ্ছে এনসিপি, মানে 2004-এর পরে। ওই চারটার সময় কিন্তু আরও ইসলামিক দলগুলো ছিল, যেমন চরমনায় ছিল, ওরা ভালো ভোট পাইতো, হাত পাকা নিয়ে ভালো ভোট পাইতো ইত্যাদি। কিন্তু এইবার একটা পোটেনশিয়াল একটা
পলিটিক্যাল পার্টি এটা একটা ইমার্জ করলো, ফলে রাজনীতির যে পুরনো যে ধারাটা, এই ধারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এখনকার সমীকরণগুলি একটু অন্যরকম হবে। এবং এই মুহূর্তে যদি আপনি বলেন যে সমীকরণটা কি হবে, তাইলে আমি বলতে পারবো না। আমি বলতে পারবো জুলাই চার্টারের পরে। জুলাই চার্টার হচ্ছে আগামী দিনের রাজনীতির স্প্রিং বোর্ড। জুলাই চার্টার উইল ডিসাইড যে মেরুকরণগুলি কীরকম হবে। হ্যাঁ, তবে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হলো, জানি না এটা কোনো অদৃশ্য ষড়যন্ত্র কিনা, সেটা হচ্ছে এই নির্বাচনটাকে মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য অথবা নির্বাচন পেছানোর জন্য কোনো একটা ডিবেট তোলা হচ্ছে কিনা, একটা বিতর্ক তোলা হচ্ছে কিনা, একটা অনৈক্যের সুর আমরা শুনতে পাচ্ছি কিনা। যেমন লন্ডন বৈঠকে কি হয়েছে? লন্ডন বৈঠকে তো কন্ডিশনাল, ফেব্রুয়ারি নির্বাচন তো কন্ডিশনাল, যে যদি ঐকমত্য হয়, হ্যাঁ মানে সংস্কারগুলি যদি একটা পর্যায়ে যায় তাইলে হতে পারে, হ্যাঁ সংস্কার হতে পারে। আরেকটা হলো যে জুলাই চার্টার যদি ঐকমত্য হতে পারে, এটা কিন্তু কোনো ডেফিনিট করা হয় নাই, হ্যাঁ কোনো শার্প কোনো কথা বলা হয় নাই। তো এখন দেখা যাচ্ছে আফটার দি লন্ডন ডিসকাশন এখনকার কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ঐক্যমতের ব্যাপারটা এইটা ধীরে 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 আপনার হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। যেমন ধরেন আজকে যেটা হয়েছে, আজকে এই যে চরমোনাই যে ইসলামী শাসনতন্ত্র, এটার সাথে জামাতও আছে এবং তারা দাবি তুলছে যে পিআর সিস্টেম না হলে তারা নির্বাচন, এবং সবাই মোটামুটি একই রায় দিয়েছে। 2 নম্বর হচ্ছে এনসিপি আবার তাদের যে এই লোকাল গভর্নমেন্টের নির্বাচন আগে হবে এইটাকে প্রমিনেন্ট করতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এই দুইটা কিন্তু আপনার বিএনপির যে ইডিওলজি, বিএনপির যে চাওয়া, সেটার সাথে একেবারেই কনফ্লিক্টিং। তাইলে এই ঐক্যটা হবে কিভাবে? আবার দেখেন কতগুলি নতুন দলের নিবন্ধন হচ্ছে, কতগুলি নতুন দল। আমার ধারণা যে এমন কতগুলি বিতর্ক তোলা হবে, এমন কতগুলি মেরুকরণ হবে, বিতর্কের মেরুকরণ তৈরি হবে, যেখানে একটা জাতীয় অনৈক্য খুব স্পষ্টভাবে দেখা দিবে। এবং ওই জাতীয় অনৈক্য, ওইটাকে পুঁজি করে যদি যারা পাওয়ার মঙ্গার, যারা এটাকে কন্টিনিউ করতে চাচ্ছে, যারা আই ওন্ট টক অ্যাবাউট চিফ অ্যাডভাইজার, অ্যাডভাইজারি কাউন্সিল তো আর শুধুমাত্র চিফ অ্যাডভাইজার না, দে আর লট অফ মেম্বার্স, এবং কোনো ডিভিশনও আছে। কারা কেউ প্রলং করতে চায়, কেউ আবার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরে পড়ি বাবা, এত দরকার টানে ঝামেলা নাই, নানা রকম আছে। তো ফলে যারা প্রলং করতে চায় এই গভর্নমেন্টকে, তারা কিন্তু ওই অনৈক্যের যে চেষ্টা করছে বলে আপনি মনে করছেন, ওগুলিকে তারা ক্যাশ করতে চাইবে। আচ্ছা, ক্যাশ করে তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইবে। এটা একটা সমস্যা। আমরা আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার সায়ন্ত শাখাওয়াত, আপনার কাছে জানতে চাই যে কথাটি মাহবুব কামাল বলছিলেন, এমনই একটা কথা আসলে আজকে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে বাস্তবসম্মত নয়। মানে এটিকে আসলে মানে একটা ষড়যন্ত্র করা হবে বা ইচ্ছা করে কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে, আপনার কাছে এটি মনে হয় কিনা, বা সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? না, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় ষড়যন্ত্র যেহেতু হয়েছে এবং অনেক বড় বড় সংঘর্ষ ষড়যন্ত্রের ফলে হয়েছে, ফলে রাজনীতিবিদরা এরকম আশঙ্কা করেন, কিন্তু করলেই সেটা সত্য মিথ্যা তো এখনই বলা মুশকিল, এটা সবই অনুমান। কিন্তু যেটা মাহবুব বলছিলেন এই যে পিআর সিস্টেম নিয়ে, বাংলাদেশের বাস্তবতায় যদি পিআর সিস্টেমে হয় এবং একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, ওই সরকার 5 বছর রান করবে না। বাংলাদেশে এমনি বিভাজন, সাংঘাতিক বিভাজন, স্বার্থ ছাড়া কোনো দল কেউ এক পা আগাতে চায় না, কৌশলের থেকে অপকৌশলের খেলা বেশি। সেইখানে আপনি পিআর সিস্টেমে গেলে যে ঝুলন্ত পার্লামেন্ট হবে বা যে দুর্বল পার্লামেন্ট হবে, ওটা দিয়ে দেশ চালানো খুব ডিফিকাল্ট এইরকম বাংলাদেশের মতো এরকম দেশে। বরং সেটাকে মিনিমাইজ করবার জন্যই তো উচ্চকক্ষের ধারণা সামনে নিয়ে আসা হলো, এবং এটা তো বিএনপি 31 দফার মধ্যে প্রথম লিখিতভাবে আনলো যে উচ্চকক্ষ এটা তৈরি করা হবে, এবং যারা দেশের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচন করে আসতে পারে না, শিক্ষক, বুদ্ধিজীবী, বামপন্থী বিভিন্ন দল, উপজাতি বিভিন্ন সংগঠন, নারী, যাদেরকে মনে হয় যে তাদেরকে মূলধারার রাজনীতি বা রাষ্ট্র নির্মাণ বা
আইন তৈরিতে আইন প্রণেতা হিসেবে সম্পৃক্ত করার দরকার, কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন না। তাদেরকে আনবার জন্যই তো আইন প্রণেতা হিসেবে ইন্ট্রোডিউস করবার জন্যই তো উচ্চকক্ষের ধারণা আসলো। সুতরাং পিআর পদ্ধতি হলে সেটা আইডিয়াল একটা বিষয়, কিন্তু বাংলাদেশ এরকম আইডিয়াল কান্ট্রি এখনো না। সেইটাকে কিছুটা মিনিমাইজ করার জন্য উচ্চকক্ষ যেটা আসছে, সেইখানে ওই যারা পিছিয়ে পড়া বা যাদের নিয়ে আমরা আশঙ্কা করছি যে আসতে পারবে না, তারা কিন্তু অনেকে আসবে। এখন এই যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, এটা কেউ খেলছে কিনা, বাংলাদেশকে নিয়ে তো নানান সময় দেশি বিদেশি নানান খেলোয়াড় থাকে, নানান পক্ষ খেলে, সেটা হতে পারে কারো কারো চেষ্টা, কেউ কেউ বুঝে বা না বুঝে ওই ফাঁদে পা দিতে পারে। কিন্তু রিয়ালিটি হচ্ছে এইখানে বাংলাদেশে এই ফেব্রুয়ারির যে টাইমলাইন ধরে ইলেকশনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সব দলগুলি, এইটা না হওয়ার কোনো সুযোগ দেখি না আমি। দেশ তো চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার টিম, তিনি টিমের প্রধান, তিনি অর্থনীতির লোক, তিনি অর্থনীতি বোঝেন, আপনার আমার থেকে অনেক ভালো বোঝেন। তিনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অর্থনীতির কি হাল, এবং এটা যত দীর্ঘায়িত হবে তত বিনিয়োগ না হলে, কর্মসংস্থান না হলে, দারিদ্র্য হার বাড়লে অর্থনীতি কোথায় যাবে, এটা এক। দুই হলো, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, তাদের সঙ্গে সরকারের যদি বৈরিতা হয় কিংবা এই কনফ্লিক্ট এই পর্যায়ে যায়, যেটা লন্ডন বৈঠকের আগে একটা টানটান উত্তেজনা অনেকখানি তৈরি হয়েছিল, যে এই কর্মসূচি রাস্তায় গড়াতে পারে। রাস্তায় গড়ালে কি হবে, তখন যদি সরকারের সঙ্গে বিএনপি এবং সমমনা বা অন্য রাজনৈতিক দল ভিন্ন কর্মসূচি নিয়ে নামে, তখন যে অরাজকতা হবে, তখন অপশন কি? অপশন হচ্ছে বল প্রয়োগ করে বিএনপি বা আন্দোলনকারী যারা বিভিন্ন পক্ষ, এদেরকে থামানো। সেটা করতে গেলেও সেটা হিতে বিপরীত হবে। অথবা সরকার বাধ্য হয়ে নির্বাচন দেওয়া, তাহলে যে নির্বাচনে আপোষে সমঝোতায় দিতে পারতো, সেটা যদি বাধ্য হয়ে দেয় তাহলে আরো খারাপ হলো। তখন থার্ড অপশন হচ্ছে অভিমান করে হোক, রাগ করে হোক, পারছি না বলে পদত্যাগ করে বসা। যদি এই গভর্নমেন্ট পদত্যাগ করে বসে, গণ অভ্যুত্থানের পরে সকল শক্তির মতামত নিয়ে, সমর্থন নিয়ে বসা একটা সরকার, তারা যদি পদত্যাগ করে এবং এদের সবার অনৈক্যের কারণে তারা আবার একমত হয়ে নতুন করে ইন্টারিম গভর্নমেন্ট আবার বানাবে, সেটি ইম্পসিবল। তাহলে অপশন কি থাকে? ইমার্জেন্সি ছাড়া অপশন থাকে? ইমার্জেন্সি যদি আসে, তাহলে ইন্ডিয়ার আধিপত্য আবার কতখানি এখানে বিস্তার লাভ করবে, সেটা নিয়ে অনেকের শঙ্কা আছে। আর সেটা যদি হয়, তাহলে যে ছাত্ররা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল, তারা নিরাপদ থাকবে? যে বিএনপি, জামায়াত ইসলাম যারা 16 বছর ধরে গুম খুনের শিকার হয়ে আন্দোলন করে ফিল্ড তৈরি করলো এবং সর্বশেষ ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন করলো, তারা নিরাপদ থাকবে? যে কিছুদিন আগে আপনার আওয়ামী লীগের পতনের পরে, যদিও আওয়ামী লীগের আশঙ্কা ছিল লাখ লাখ মেরে ফেলবে, সেরকম কিছুই হয়নি, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ তো হয়েছে। আওয়ামী লীগ অত ভদ্র সুশীল দল না যে আপনি 16 বছর ফ্যাসিবাদী কায়দা দেশ চালানোর পরও, এইরকম একটা গণহত্যা করে পালানোর পরও তাদের উপরে তেমন বিশেষ কোনো আক্রমণ হয় নাই। তারপরে যেটুকু হয়েছে সেটা রিভেঞ্জ নিতে গিয়ে এই আওয়ামী লীগ ব্যাক করলে এই জামায়াত, বিএনপি, এই ছাত্র, কোনো পক্ষ বাঁচবে? কেউ বাঁচবে না। সুতরাং প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সতর্ক হতে হবে, বাড়লে কতটুকু বাড়বো। শেষ ঠিকানা যেন নির্বাচন হয় এবং সমঝোতার ভিত্তিতেই হয়। ধন্যবাদ। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে পিআর এর পক্ষে শর্ত সাপেক্ষে একমত যেমন বিএনপি, আবার একই সাথে একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা বিএনপি একমত, কিন্তু এখানেও একটি শর্ত আছে যে সংবিধান ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি গঠন করা যাবে না। মানে এই দুটিকে আপনি পর্যবেক্ষণ করেন কিভাবে? আমি এখানে যেটা মনে করি যে দুইটা জিনিস আসছে। একটা হলো যে আমরা এই সংস্কার প্রক্রিয়া এমনভাবে করতে চাই যাতে করে সরকারের নির্বাহী ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। তাই না? আধুনিক রাষ্ট্রে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা হয় সরকার, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, সংসদ এবং বিচার বিভাগ, এই তিনটা জায়গার মধ্যে। আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে প্রধানমন্ত্রী যিনি হন, তিনি দলের উপর পাওয়ারফুল থাকেন, তার দলই সংসদে থাকে এবং এরাই সবাইকে নিয়োগ দেন। তার ফলে এক ধরনের নেপোটিজম হয় সব জায়গায় এবং তার ফলে এক ব্যক্তির হাতে এই ক্ষমতাটা থাকে। তো আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাইতেছি। এখন এই চেক অ্যান্ড ব্যালেন্স থেকে দুইটা জিনিস আসছে। একটা প্রপোজাল আসছে যে ইলেকশন আমরা পিআর পদ্ধতিতে করতে পারি কিনা, উচ্চ কক্ষ করতে পারি কিনা, এবং আরেকটা হচ্ছে যে কিছু নিয়োগ, যেমন প্রধান বিচারপতির নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ, এইটা আমরা একটা ডিফারেন্ট বডি করে করতে পারি কিনা, এই জায়গায় আলাপ আলোচনাটা রয়েছে। তা আমার মনে হয় এখানে কয়েকটা মিডল গ্রাউন্ডে আমরা সমাধান দেখতে পারি। একটা মিডল গ্রাউন্ড হইতে পারে যে পিআর পদ্ধতি যদি আমরা নিম্নকক্ষে আনতে না পারি, যেটা শান্ত ভাই বলতেছে যে তাহলে গভর্নমেন্ট হ্যাং হয়ে যাবে, দুর্বল গভর্নমেন্ট হবে, তো একটা ওয়ে হইতে পারে উচ্চকক্ষ আমরা পিআর করতে পারি। দেখেন, আমি যদি নিম্নকক্ষে ইলেকশন করলাম, যেই দল
যতগুলো আসন পাইলো তারা যদি ওই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে লোক নিয়োগ দেয়, যেটা এখন বিএনপির প্রপোজাল, তাহলে তো উচ্চকক্ষের আলাদা কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না। আমি নিম্নকক্ষে 280 আসন পাইলাম, তাহলে আমার উচ্চকক্ষেও হচ্ছে আপনার প্রায় 90% থাকবে আমার দলের লোক, তাহলে আমি উচ্চকক্ষে 90% লোক মনোনয়ন দিলাম। এই মনোনয়ন প্রক্রিয়ায় কিন্তু নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। আমি যেটা করলাম সেটা হলো কিছু লোককে নিয়ে আসলাম যারা ইলেক্টেড হইতে পারলো না, আমি তাদেরকে এই জায়গায় এনে বসাইলাম। তো এই ফিলসফিটা রাইট না। উচ্চকক্ষটা আসা উচিত যাতে করে সে নিম্নকক্ষের সাথে এক ধরনের ব্যালেন্স হয়। যদি ব্যালেন্স হইতে হয় তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া আলাদা হইতে হবে। একই পদ্ধতিতে যদি নির্বাচিত হয় তাহলে তো সেম পার্সেন্টেজ থাকবে। তো ওয়ান ওয়েতে আমরা এটা সমাধান করতে পারি যে নিম্নকক্ষ যদি সরাসরি এখন যেভাবে নির্বাচিত হইতেছে সেভাবে হবে, তাহলে নির্বাহী গভর্নমেন্ট হচ্ছে স্ট্রং হবে, আপনার গভর্নমেন্ট ফর্ম করবে যারা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ। আর উচ্চকক্ষে যদি আমরা পিআর পদ্ধতিতে যাই তাহলে আপনি ডিফারেন্ট কম্পোজিশন পাবেন। হয়তো নিম্নকক্ষে একজনের আসন 200, কিন্তু তার ভোটের পার্সেন্টেজ হয়তো বিরোধী দল থেকে খুব বেশি না, তার ফলে উচ্চকক্ষে তার আসন কমে যাবে এবং হচ্ছে বিরোধী দলের আসন অনেক বেড়ে যাবে। তাহলে উচ্চকক্ষে যেহেতু আমার একটা ডিফারেন্ট কম্পোজিশন হবে, তাহলে নিম্নকক্ষের সাথে উচ্চকক্ষের একটা ব্যালেন্স হবে। এটা হচ্ছে আমার পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2 হলো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো, যেমন প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন, এরকম আরও যেগুলো সাংবিধানিক পজিশন আছে, যেগুলো পাওয়ারফুল পজিশন, এই জায়গাগুলো নিয়োগ আমরা যদি উচ্চকক্ষে দিয়ে দিই এবং সেখানে একটা পার্সেন্টেজ দেই যে ওকে 60% অথবা 70%-এর অ্যাপ্রুভাল লাগবে, তাইলে পরে এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল এবং বিরোধী দল তারা একজন আরেকজনের সাথে নেগোশিয়েট করতে বাধ্য হবে যে এটা নিম্নকক্ষ দিবে না। নিম্নকক্ষের হাতে আপনার সরকারি এক্সিকিউটিভ ডিসিশন থাকবে, ধরেন বাজেট নিম্নকক্ষে পাস হয়ে যাবে, এটা উচ্চকক্ষে যাবে না, যাতে সরকার ফাংশন করতে পারে। সরকারি এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এখানে থাকবে, কিন্তু ধরেন বিচার বিভাগের নিয়োগ আমরা উচ্চকক্ষে দিয়ে দিব, নির্বাচন কমিশনের নিয়োগ আমরা উচ্চকক্ষে দিয়ে দিব। তাইলে পরে অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকগুলো জিনিস ব্যালেন্স করতে পারলাম, যে পিআর পদ্ধতির ভালো দিক আছে কিন্তু একটু খারাপ দিক আছে, এই উইকনেস আসলো না, আমরা নিম্নকক্ষ এখনকার মতোই রাখলাম। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি উচ্চকক্ষ পিআর পদ্ধতি দেই তাহলে আমি তার সুবিধা নিতে পারলাম। এবং নিয়োগ প্রক্রিয়াগুলো যে একটা নিম্নকক্ষ থেকে সংসদীয় কমিটি থাকলো, সেখান থেকে তারা সুপারিশ করলো এবং দ্যাট সুপারিশ ক্যান গো টু দ্য উচ্চকক্ষ, সেখানে ভোটাভুটি হলো এবং সেখানে একটা অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে গেল, তাহলে সরকারি দল এবং বিরোধী দল কাছাকাছি আসবে। এই জায়গায় বিএনপিকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার যে তাদের যে 31 দফা কর্মসূচি, সেখানে তারা সংসদের উচ্চকক্ষ চিন্তা করছে এবং এই ধারণাটা যখন আসছে এটা কিন্তু অনেক আগে, যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন। সো দে শুড বি কংগ্রাচুলেটেড ফর দ্যাট, যে ওই সময়ের জন্য এই চিন্তাটা খুবই ভালো ছিল। কিন্তু এই চিন্তার মধ্যে একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, সেটা হলো যে নিম্নকক্ষের নির্বাচনের সেম প্রপোর্শনে যদি আমি উচ্চকক্ষ দেই তাহলে উচ্চকক্ষ অর্নামেন্টাল প্রসেস বাদে আর কোনো কাজ করবে না। আমার বোধ হয় যে উচ্চকক্ষে পিআর পদ্ধতি দ্যাটস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। এবং আমরা নিয়োগ প্রক্রিয়া, বিএনপি এখন যেটা বলতে চাইতেছে যে আমরা আলাদা করে এনসিসি যেটা আছে এটা দিস নট গুড, তারা মনে করে এটা নির্বাহী বিভাগের উপর হস্তক্ষেপ, তাহলে আপনি উচ্চকক্ষে ইলেক্টেড মেম্বারের কাছে দেন। পিআর পদ্ধতিতে তারাও তো ইলেক্টেড, জনগণের ভোটেই তারা আসবে, ভোটের পার্সেন্টেজে আসবে। তো সেখানে যদি আমরা নিয়োগ পদ্ধতি দিয়ে দিই তাহলে আমার বোধ হয় যে এটা একটা অসাধারণ ব্যালেন্স হতে পারে। আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, জি, মেথডিক্যাল এবং এটা খুব সাইন্টিফিক আমার কাছে মনে হয়েছে। বাট দিস ইজ বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ আপনার শর্ত কিন্তু ছাড়ছে না আমাদের পিছু, কন্ডিশন আমাদের পিছু ছাড়ছে না। যেমন ধরেন এই যে 10 বছরের মেয়াদ প্রাইম মিনিস্টারের, না, এইখানে বিএনপি শর্ত দিয়ে রাখছে যে এনসিসি করা যাবে না, তাই না? তাইলে কেন করা যাবে না, এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে বিএনপি ওয়ান্টস টু মনোপলাইজ, মানে পুরো কর্তৃত্বটা থাকতে হবে, কারণ অনেক বছর ক্ষমতায় নাই সেই। সে যদি চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিতে না পারে, সে যদি কি বলে হিউম্যান রাইট কমিশন দিতে না পারে বা পাবলিক সার্ভিস করতে না পারে, তাহলে কি ক্ষমতা এটা? সো এটা তারা করতেছে। আবার ধরেন উচ্চকক্ষের যে ইয়েটা, সেইটা বিএনপি চাচ্ছে যে সদস্যের ভিত্তিতে প্রপোর্শনেট, আর অন্যরা চাচ্ছে যে ভোটের ভিত্তিতে। তার মানে কি এখানে কন্ডিশনগুলো কিন্তু রিমেইনস অ্যাজ ইট ইজ, তাই না? এইটা ভাঙবে কিনা সেটা আই এম নট শিওর। হ্যাঁ, এইটা কোনো কম্প্রোমাইজে আসা যাবে কিনা আই এম নট শিওর। এখন আমি মূল কথায় আসি, সেটা হচ্ছে দেখেন নির্বাচনের দেয়াল এমনভাবে সামনে আছে আমাদের, এর বাইরে আমাদের গোটা দেশটাকে আমরা দেখতে পাচ্ছি না। মানে নির্বাচনে এমনভাবে কনসেন্ট্রেটেড হয়ে গেছি যে বাকি যে জিনিসগুলো দেশের মধ্যে যেগুলো ঘটছে সেগুলো আমাদের চোখে পড়ছে না, নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত। সায়ন্ত ভাই যেটা বললেন যে অর্থনীতি, উনি বললেন যে উনি তো বড় অর্থনীতিবিদ, এই সেই ইত্যাদি, এটা বললেন। দেখেন আমাদের এখন নির্বাচন, মানে অ্যাপার্ট ফ্রম ইলেকশন, দুইটা মেজর প্রবলেম এখন আমাদের আছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অর্থনীতি,
আর একটা হচ্ছে মবক্রেসি। এবং এই দুইটা আমাদেরকে হয়তো মানে গন্তব্যে পৌঁছাতে বড় ধরনের বাধা হিসাবে দাঁড়াবে। আমি অর্থনীতিটা একটু বলি, দেখেন আজকেই আপনার এই যে এনবিআর এর আন্দোলনের ফলে বিজিএমই এবং বিসিআই তারা বলতেছে যে প্রতিদিন 2,500 কোটি টাকার রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিদিন 2,500 কোটি টাকা, এবং অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে, এবং বিদেশি অর্ডারগুলি আরও কমতে কমতে একেবারে শেষ পর্যায়ে চলে যাবে। এইটা বিশেষ করে গার্মেন্ট, আমাদের তো অর্থনীতি 3টা জিনিসের উপর দাঁড়ায় আছে, গার্মেন্টস, কৃষি এবং আপনার ওই যে রেমিটেন্স, তাই না? এক গার্মেন্টসটা যদি শেষ হয়ে যায় তাহলে ওই দুইটা কি কম্পেনসেট করতে পারবে এটাকে? পারবে না। সুতরাং এটা একটা বড় সমস্যা। শুধু আচ্ছা, তারপরে বিনিয়োগ নাই, তারপরে আপনার কর্মসংস্থান নাই, বেকার হয়ে যাচ্ছে। আপনার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী 60 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে। দেখেন একটা জিনিস আমি বলি, উনি বললেন যে উনি বড় অর্থনীতি, হ্যাঁ বড় অর্থনীতি তো বটেই, হ্যাঁ অর্থনীতির বাই প্রোডাক্ট হিসেবেই তো উনি নোবেল পাইছেন, তাই না? এখন দেখেন আমরা শেখ হাসিনা পতনের 2-2.5 বছর আগ থেকে বলতেছিলাম যে দেশটা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, দেশটা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে শ্রীলঙ্কার অবস্থা তখন খুবই খারাপ। তার হলে এই উপমাটা কেন দিব, বটে, তাই না? শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ। সেই শ্রীলঙ্কা দেখেন আপনার এখন কীভাবে রিকভার করতেছে, তাদের ইনফ্লেশন কমে গেছে, তাদের অর্থনীতি রিগেইন করতেছে, এই করতেছে। কারণ কি? কারণ আমরা দেখছি যে তারা মানে যে এখন যে মানে লেফটিস্ট যে হেড অফ দি গভর্নমেন্ট, সে তার মোটিভ ভালো, তার অ্যাটিটিউড ভালো। সে প্রথমে এসেই 25-30টা সরকারি গাড়ি নিলামে উঠে দিয়েছে, এই বিলাসিতা আমাদের দরকার নাই। হ্যাঁ, এবং এই মানে আপনি মোটিভ যদি ভালো থাকে, আপনি ফেল করলেও কিন্তু আমরা কেউ দোষ ধরবে, ইচ্ছা ছিল পারে নাই। আমাদের এখানে যে অর্থনীতিটা এই যে এই জায়গায় এসে দাঁড়াইলো, এইটার জন্য আমাদের চিফ অ্যাডভাইজারের কোনো মাথা ব্যথা ছিল বলে আমি মনে করি না, যে এটা যে একটা হেডেক মনে করি না। ইভেন মবক্রেসির ব্যাপারেও আমাদের চিফ অ্যাডভাইজারের তেমন কোনো মাথা ব্যথা ছিল আমি মনে করি না। হ্যাঁ, এবং দেখেন মানে সরকারের সবচেয়ে বড় স্পোক্সম্যান যে শফিকুল আলম, উনি বলতেছেন যে এই যে কি বলে যে চিফ ইলেকশন কমিশনের যেটা হয়েছে এইটা আপনার মব না, এটা হচ্ছে জনরোষ না, প্রেশার। এটা প্রেশার। হি ডাজন্ট নো হোয়াট ইজ প্রেশার গ্রুপ, হি ডাজন্ট নো। প্রেশার গ্রুপ ইংরেজিতেই বলি, উনি তো ইংরেজি ভালো জানেন। প্রেশার গ্রুপ ইজ অ্যান অর্গানাইজেশনাল সেট আপ দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট ইন মেকিং ডিসিশন, ডিসিশন। এবং আরেকটা উদ্দেশ্য থাকে প্রেশার গ্রুপে, যে পাবলিক ওপিনিয়নকে বোল্ড করা। এটা হচ্ছে উদ্দেশ্য। তো প্রেশার গ্রুপের দুইটা জিনিস কোনোভাবেই করা যাবে না। একটা হচ্ছে দে ক্যানট পার্টিসিপেট ইন ইলেকটোরাল প্রসেস, কোনো ইলেকটোরাল প্রসেসে তাকে থাকতে পারবে না। আরেকটা হচ্ছে দে ক্যানট ইনফ্লুয়েন্স এনিবডি বাই ফিজিক্যাল অর ইনস্ট্রুমেন্টাল উইপন, ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল ফোর্স অর ইনস্ট্রুমেন্টাল উইপন, এইটা সে করতে পারে না। তা আমরা তো দেখছি যে চিফ ইলেকশন কমিশনারকে তো মানে শারীরিক বল প্রয়োগ করা হয়েছে, তাই না? এটা তো প্রেশার গ্রুপের কাজ না। প্রেশার গ্রুপ হচ্ছে ইনফ্লুয়েন্স করবে ফিলসফিক্যালি গভর্নমেন্টকে ডিকটেট করবে যে তোমাদের এই করা উচিত। এটা তো ফিজিক্যাল কোনো ফোর্স অ্যাপ্লাইয়ের কোনো ব্যাপার নাই। কিন্তু উনি বলে দিলেন যে এটা প্রেশার গ্রুপ, এবং আয়রনি দেখেন আজকে উনি ওই প্রেশার গ্রুপের শিকার হয়েছেন, ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে খুলনাতে। হ্যাঁ, এটা পত্রিকার রিপোর্ট। ফলে দেখেন এই জিনিসগুলো, এই যে মবক্রেসি, অর্থনীতি, এগুলো আমরা দেখতেছি না। আমরা ইলেকশনের দেয়াল আমাদের চোখ মানে আটকে দিয়েছে, মানে আমরা ইলেকশন নিয়ে আসি, উই আর কনসেন্ট্রেটিং অন দ্য ইলেকশন, আমরা আটকে গেছি কিন্তু এখানে। কিন্তু এগুলো ছাড়া একটা ইলেকশন করলেই যে দেশ ভালো হয়ে যাবে তা তো না, তাই না? কিছু লোক একটা দিন ব্যালটে সিল মারলো আর দেশটা ভালো হয়ে গেল। আচ্ছা, আমরা বিরতির পর আবার আসবো। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার সায়ন্ত, আপনার কাছে জানবো যে আজকের যে সমাবেশ হলো, ইসলামী দলগুলো বহু সময় থেকে বলে আসছিল তারা এক হবে, কিন্তু এবার মনে হচ্ছে যে খুব মানে
এক হওয়ার একটা প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এটি কি আসলে শুধুমাত্র ইসলামী জোট হওয়ার আসলে বার্তা দেয়, নাকি বিএনপির বিরুদ্ধে সবাই একরাট্টা হচ্ছে? আপনি আসলে কিভাবে দেখেন? না, এইটা ঠিক ওই অর্থে আমি দেখি না। দেখি না কেন, এইরকম বহু আগে বিএনপি জামাত 4 দলীয় জোট, তারপরে 12 দলীয় জোট, 18 দলীয় জোট, তারপর 20 দলীয় জোট, বহু জোট হয়েছে বহু সময়। শেখ হাসিনার অধীনে জোট হয়েছে, 12 দলীয় জোট হয়েছে। এগুলা বিশেষ বিশেষ সময়ে হয়। আজকে শুধু ইসলামী জোট যদি এটা হতো, তাহলে এইখানে আপনার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের প্রয়োজন হতো না, বৌদ্ধিক জ্ঞান ভাবনা কেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়ার প্রয়োজন হতো না, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওরও দরকার হতো না। মানে আপনি বলছেন যে এটা ইসলামী জোটের বাইরেও অন্য কিছু। বেসিক্যালি এরা পরিবর্তিত যে রাজনীতির বয়ান কেউ কেউ সামনে আনছেন, সেটাকে গ্রহণযোগ্য করবার জন্য একসঙ্গে সবাইকে দাওয়াত দিনে কথা বলার চেষ্টা করছেন। আমি ওইভাবে পজিটিভলি দেখি। আচ্ছা, নির্বাচনের ইকুয়েশন ভিন্ন ইকুয়েশন। এখানে সিট প্রাপ্তির বিষয় আছে, নির্বাচনে মাঠে দাঁড়াবার শক্তি সামর্থ্যের বিষয় আছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত স্পষ্ট হবে মেরুকরণ যে জোট কোন দিকে কি হচ্ছে। বাংলাদেশের 2টা গ্রুপের জোট নিয়ে আমি সবসময় সন্দিহান থাকি এবং এই কথা বলি যে আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায় এবং কোরআনের বিধানে রাষ্ট্র পরিচালনা চায় ইসলামপন্থী সকল দল কম বেশি। কিন্তু এই দলগুলো কখনোই একমত হয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই। আর বামপন্থী প্রায় সবাই যে ধরনের ব্যবস্থা চায় তার মোটামুটি মোটা দাগে কাছাকাছি তাদের চাওয়া। তারপরও তার বামপন্থারাও কখনো বাংলাদেশে সবাই একজোট হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার সহনশীলতা দেখাতে পারেনি। এবারও হবে না বলে আপনি মনে করছেন? নাও হতে পারে। খুব সহজ না। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই জোটের বিষয়টা আরো স্পষ্ট হবে। আমি সংক্ষেপে একটা জিনিস আর অ্যাড্রেস করি, যেটা মাহবুব ভাই বলছেন, এই যে মবক্রেসি নিয়ে শফিক সাহেব, প্রেস সেক্রেটারি শফিক সাহেব যে প্রেশার গ্রুপের কথা বলছেন, ওইটার সঙ্গে আমি একমত না। কারণ এই সিইসির সঙ্গে যেটা হয়েছে, এটা প্রেশার গ্রুপ না, ওইটা সাদা একটা উচ্ছৃঙ্খলতা। এবং এই উচ্ছৃঙ্খলতা আমরা সমর্থন করি না। কিন্তু হয়েছে কেন? 10 মাসে 3 জন সিএসি বা খায়রুল হকের মতো বিচারপতি যারা দেশকে ধ্বংস করার সহযোগী ছিল, তাদের অ্যারেস্ট করা হয় নাই, বিচারতা আনা হয় নাই। তারপর বিএনপির তরফ থেকে মামলা হয়েছে। মামলার পরও এরা ভেবেছে এরা পালিয়ে যাবে অথবা ধরবে। তাই আমার হাতে যা আছে তাই আমি করি। এইটা একটা। আর একটা হলো একে আবার যে মবক্রেসি বলছেন, মবক্রেসি বলতো আমি এটাকে রাজি না, এটা একটা উচ্ছৃঙ্খলা। বাংলাদেশে মবক্রেসির উদাহরণ দিতে গেলে সবচেয়ে বড় মবক্রেসি হয়েছে 2013 সালে শাহবাগে। ওই মবক্রেসিকে ওভারটেক করার মতো মবক্রেসি বাংলাদেশ আসবে। সুতরাং ওইটাকে যারা নিন্দা করবেন, তারেগুলা নিয়ে করবেন, আমি সাপোর্ট করব কোনো না কোনো ভাবে। আর ওইটা নিয়ে চুপ থাকবেন আর এইটাকে এক্সাজারেট করবেন, তাহলে ওর মধ্যে উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ ডাক্তার মির্জা গালিব, ডক্টর মির্জা গালিব। এটি আসলে তাহলে এই সমীকরণটা আসলে কি হবে বা কিভাবে হবে, বা আদৌ জোট কি আসলে হচ্ছে কিনা? আমি এটা মানে আমি সায়েন্টিফিকের সাথে একমত, যেটা অত্যন্ত পজিটিভলি দেখা উচিত। রাজনীতিতে স্পোর্টিং মানসিকতা থাকবে, তাই না? বিভিন্ন রাজনৈতিক দল তার মতো করে নিজেকে ওরিয়েন্টেশন করার চেষ্টা করবে। এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো আমাদের যে প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স, আমাদের 4টা বড় রাজনৈতিক দল ছিল ফ্রম 91, তাই না? 91 থেকে অল দ্য ইলেকশনে তারা পার্টিসিপেট করছে। তো সেখান থেকে 2টা দল ড্রপ আউট হয়ে গেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তার মানে কিন্তু এখন আমরা রাজনৈতিক ল্যান্ডস্কেপ রিফরমেশন হবে, তাই না? আমরা একটা ফর্মিং পিরিয়ডের মধ্যে আছি। এবং এখানে আরও কয়েকটা এলিমেন্ট যুক্ত হয়েছে। 2টা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ড্রপ আউট হয়েছে, এটা হচ্ছে একটা সিনারিও। সেকেন্ড সিনারিও হলো গত 15 বছরে কেউ ভোট দেয় নাই, তাই না? 3টা ইলেকশনে আমরা ভোটিং প্যাটার্ন মানুষের জানি না। আগামী ইলেকশনে তাদের ভোটিং প্যাটার্ন কী হবে, আপনি যদি প্রিভিয়াস ডাটা থেকে এক্সট্রাপোলেট করার চেষ্টা করেন, ইট মে নট ওয়ার্ক। ইন দ্য মিন টাইম আমাদের একটা হিউজ ইয়াং জেনারেশন আছে, প্রায় 40% হবে হচ্ছে তারা তরুণ। আমরা তাদের ভোটিং প্যাটার্ন সম্পর্কে জানি না, তাদের মানসিকতা কি, তারা কি চিন্তা, যেটা অনেক বেশি ম্যাসিভ পরিবর্তন হয়েছে, ম্যাসিভ পরিবর্তন হবে। এবং এট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়া এই সময়ে টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে একটা নতুন রোল প্লে করতেছে, যেটা আগের জেনারেশনের মধ্যে অনেক কিছু ওপেনও করে দিচ্ছে, যেটা আগে হয়তো অনেক কিছু আপনার মেইন স্ট্রিম মিডিয়ার যে মনোপলি ছিল, এটা চেঞ্জ হইতেছে। তার ফলে আপনার পজিটিভ নেগেটিভ, কিন্তু তরুণ প্রজন্ম এবং এখন যে ল্যান্ডস্কেপ, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দেন দ্য ওল্ড। কাজে আমরা আগের থেকে যদি প্রজেকশন করি, এই প্রজেকশন কাজ করবে না। রাজনৈতিক দলগুলো শুড পে অ্যাটেনশন টু দিস সিনারিও, যে তারা কি চায়,
তারা কিভাবে চিন্তা করে, কোন কোন এজেন্ডাগুলো এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে যদি আমরা না দেখি, আগের স্ট্যাটিস্টিক্সের উপর ভরসা করি, আমি মনে করি এটা চেঞ্জ হবে। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে জামাত ইসলামের যে একটা পরিবর্তন, একসাথে চলা, আমরা দেখতে অন্যান্য ইসলামিক দল এখানে আসতে পারে, দ্যাটস এ ভেরি গুড থিং, তাই না? যেহেতু তাদের একই পলিটিক্যাল ফিলসফি, তারা যদি কাছাকাছি আসে, আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি। এবং যেটাকে শান্ত ভাই একটু সমালোচনা করতেছেন যে এখানে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা ইনকর্পোরেট হয়েছে, আমি বরং এটাকে দেখি যে বাংলাদেশে যারা ইসলামী রাজনৈতিক দল করে তাদের উইজডমের বহিঃপ্রকাশ, যে তারা যদি ইসলামী রাজনৈতিক দল ইসলামের ভ্যালু বেসড, কিন্তু ইসলামের বাইরে যারা আছে তাদের সাথে এক ধরনের কোঅপারেশন, নেগোসিয়েশন, তাদেরকে সাথে নিয়ে চলা, এই কমিটমেন্টের যে এক্সপ্রেশন তারা করতেছে, এটা একটা হিউজ ওয়াইজ ডিসিশন। কিন্তু এখানে আমি একটা কুইক কমেন্ট করে রাখি, ইসলামী রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, সেখানে একটা জিনিসের ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকতে হবে, যে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের যে পার্থক্য এবং কম্পিটিশনের জায়গা, এটা যেন ইসলাম ভার্সেস অন ইসলামিক এরকম একটা জায়গায় গিয়ে না দাঁড়ায়। কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মোস্ট অফ দেম হ্যাজ দ্য পারফেক্ট ফেথ অফ ইসলাম, তারা ইসলাম পালন করার চেষ্টা করে, ভিন্ন ভিন্ন পিপলের ভিন্ন ভিন্ন এফোর্ট লিমিট থাকে। কাজে এইটাকে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গায় আমরা যেন ধর্মের মিস ইউজ হিসাবে না দেখি, বরং ইসলামিক রাজনৈতিক দলগুলো যেন তার পলিটিক্যাল এজেন্ডা, যে তারা জনগণের জন্য কি করতে চায়, সেইটাকে সামনে এনে যেন অন্যদের সাথে কম্পিট করে। ধন্যবাদ। আমাদের কেয়ারফুল থাকতে হবে। মাহবুব খান, আমার একেবারে 1 থেকে 1.5 মিনিট সময় পাবো। যে সংকট বা যে সন্দেহের কথা আপনি বলছেন, সময় নষ্ট হয়ে যাবে। আমি বলি জি, আমার তো আসলে রেফুট করতে করতে সময় গেল, আমি নিজের কথা বলতে পারলাম না। দেখেন শাহবাগের যেটা না, সেইটা 1-1.5 মিনিট সময় পাবেন। সেটা হায়ার জুডিশিয়ারিকে তারা ইনফ্লুয়েন্স করে রায় পর্যন্ত চেঞ্জ করাইছে। ইন ওয়ান সেন্স ইট ইজ এ মবক্রেসি, যদিও তারা মানে জাস্টিসদের গায়ে হাত দেয় নাই, হ্যাঁ, কিন্তু ইন ওয়ান সেন্স মবক্রেসি, কারণ তাদের প্রেশারের কারণে রায় চেঞ্জ হয়েছে। আই এগ্রি। এখন কথাটা হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? 3টা প্রহসনের নির্বাচন। ওই 3টা প্রহসনের যে মূল নায়করা, তাদের মামলা কেন 8, 9, 10 অগাস্ট হলো না? কেন 10 মাস? এই রহস্যটা কি? শুনেন, কথা বলতে দেন। আমাদের সময় শেষ, 30 সেকেন্ড সময়। এইটা হচ্ছে যে আমারও এই কোশ্চেন, মবের টার্গেট খুঁজে পাওয়া যাচ্ছিল না। মবের টার্গেট এইটা করে একটা বড় ধরনের একটা গ্রুপ পাওয়া গেল মবের টার্গেট করার জন্য। আপনি মামলা করবেন আগস্ট, আমাদের 10 মাস পরে এসে কেন মামলা করবেন? আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আপনাকে মামলা করতে হবে কেন এদের ধরার জন্য? গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকারের কাজ কি? এদের মামলা করে ধরাইতে হবে কেন? তাহলে এতদিন পরে সরকার কি করলো? 10 মাস দাবি তো করেছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তর্ক বিতর্ক চলবেই। একটি নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলেছেন যে বাংলাদেশের একদম সেরা নির্বাচন তিনি উপহার দিতে চান, কিন্তু সেই নির্বাচন উপহার দেবার আগে যে অনক্যর যে সুর আমরা এখনো দেখছি, সেটি ঐক্যের জায়গায় না আসলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যদি অন্তত মৌলিক বিষয়গুলোতে কাছাকাছি না আসতে পারে, এই সন্দেহ, সংশয়, নির্বাচন ঠিক সময়ে হওয়া, সুষ্ঠু নির্বাচন হওয়া, অনেক কিছু পরিবর্তিত হতে পারে। আমরা চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।